কিন্তু এখানে পলিটিক্যাল পার্টিগুলোর পলিটিক্যাল পার্টিগুলোকে চোর ডাকাতের কথা বলছে না, এ নিয়ে আমি আলোচনা করতে আগ্রহী না। আমি আগ্রহ করতে আগ্রহী জনগণ নিয়ে কথা বলেন আপনি। হ্যাঁ, কিন্তু তারা তো এই রাষ্ট্র বলেন, সংস্কার বলেন, সংবিধান বলেন, তারা তো এখন এটা তো পাকিস্তানিরা বলেছে। যদি এগুলো এখন আমাকে সেই লড়াই চলবে আমার আসলে দেখি, আমি তো ঢুকেছি লড়াইতে, আমি তো ময়দানে ঢুকেছি। আপনি বলছেন কি গ্লোবাল চেস বোর্ড, তো চেস বোর্ডে তো আমি তো আসি, তো খেলতেছি, তো খেলা হোক না, নিশ্চয়ই অসুবিধা নেই। হ্যাঁ, জনগণই তো খেলছে, ডেফিনেট জনগণের পক্ষে তো আমরা খেলবো, আমরা তো ছেড়ে যাচ্ছি না। আমাদের সঙ্গে আজকে আছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। কেমন আছেন আপনি? অনেক ধন্যবাদ। জি, আপনি ভালো আছেন বলছেন। 2 বছর আগের যে 5ই আগস্ট আর আজকের এই 5ই আগস্টে দাঁড়িয়ে সেই সময় যে প্রত্যাশা ছিল আর এখন যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এটাকে যদি মেলান তাহলে ভালো আছেন? অনেক ভালো, খুব বেশি ভালো। কেন বলি, প্রথমত হলো যে 2 বছর আগে আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে বাংলাদেশে গণঅভ্যুত্থান, 2 বছর কেন, তারও আগে 2023 আমার বই বেরোয় গণঅভ্যুত্থান গঠন। তো তারপরে 24শে ঘটনাটা ঘটলো। একেবারে যারা তরুণ ছেলে, যারা তথাকথিত বামের সঙ্গে যুক্ত ছিল না, ডানের সঙ্গে যুক্ত ছিল না, নতুন ধরনের ছেলে, তারা বিভিন্ন ক্ষেত্র থেকে এসে তারা এক ধরনের নির্দলীয় একটা মতাদর্শের ঊর্ধ্বে, বিভাজনের ঊর্ধ্বে একটা ঐক্য তৈরি করলো, একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়ে একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিল। এবং এটা যে ঘটছিল, এটা তো হলো যে সারা পৃথিবীতে একটা নিউ লিবারেল ইকোনমিক পলিসি, অবাধ বাজার ব্যবস্থার দাপট এবং একটা কর্পোরেট, মানে সারা পৃথিবীব্যাপী একটা কর্পোরেট পুঁজির দাপট আছে। মানে রাষ্ট্র বলে কিছু নেই কার্যত, কারণ রাষ্ট্র হাতিয়ার হয়েছে কর্পোরেট পুঁজির হাতে, লুটেরা মাফিয়া শ্রেণীর হাতে, শুধু বাংলাদেশে না, সর্বত্রই। ওকে, এখন সেই জায়গায় আমাদের মতো একটা দেশে, একেবারে পুঁজির প্রান্তিক দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, দুর্দান্ত ঘটনা। ফলে আমি তো সাংঘাতিক রকম খুশি, এটা তো বিরাট সাফল্য। এখন আমি জানি না সাফল্য বলতে অন্যরা কী বোঝে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যাশার দিক থেকে নিঃসন্দেহে আমার অনেক প্রত্যাশা পূরণ হয় নাই, কিন্তু প্রথম জিনিসটা হলো এই যে যেটা আমরা চেয়েছি, যেটা অন্তত আমি যেটা চেয়েছি, যে গাঠনিক রাজনীতির প্রশ্নটা আমাদের রাজনীতির কেন্দ্রে আসুক। মানে আমরা নতুনভাবে বাংলাদেশকে গঠন করা প্রয়োজন। আন্তর্জাতিক যে বিশ্ব ব্যবস্থা, এই ব্যবস্থার বিপরীতে যদি আমার এই 17-18 কোটি মানুষকে আমি একটা অর্থনৈতিক বিকাশের পথে নিতে চাই, তাহলে একটা গাঠনিক রাজনীতি আমার লাগবে, মতাদর্শিক রাজনীতি না। মানে আপনি বাম কি, আপনি ইসলামপন্থী কি, আপনি কোনপন্থী, এটা ইররেলিভেন্ট। আপনি কি আস্তিক না নাস্তিক, এটা ইররেলিভেন্ট। রেলিভেন্স হলো যে আমাকে আমার সম্পদ রক্ষা করতে হবে, আমি সবচেয়ে সমৃদ্ধ দেশ সারা দুনিয়াতে। এটা করতে হলে আমাকে কী করতে হবে? আমাকে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে, প্রথম কাজ ওটা। তো প্রথম কাজটা শুরু হয়ে গেছে রে ভাই। কিন্তু আমি যদি অন্যভাবে একটু দেখি, বলুন। 5ই আগস্টে আপনি যে স্টেক হোল্ডারদের কথা বলছিলেন, ডান বাম প্রান্তিক মানুষ, এমনকি পলিটিক্যাল পার্টিগুলোর কথা যদি বলি, খুব ভালো, যারা এই আন্দোলনটা গড়ে তুলেছিল বা আন্দোলনে মেইন স্টেক হোল্ডার ছিল, 2 বছর পরে এসে তাদের মধ্যে বিভাজন আসে। আন্দোলনের স্টেক হোল্ডার কারা ছিল? যেমন আমি যদি পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলি, আওয়ামী লীগের বাইরে যারা ছিল তারা সবাই তো এক রাস্তায় হেঁটেছে। এটা আপনার বিশ্লেষণ থেকে আপনি ভুল করছেন। আচ্ছা, কারণ যখনই আমরা বলি যে গণ অভ্যুত্থান, সেখানে কর্তা শক্তি কিন্তু জনগণ, কেউ না। ডক্টর ইউনূস যতই মাহফুজকে আপনার ম্যাটিকুলাস ডিজাইনার বলুক, আর আপনার কি বলে বিল ক্লিন্টনের সেই ক্লিন্টন ফাউন্ডেশন হাজির করুক, তখনই তো আমি আপত্তি করেছিলাম। কোনো ব্যক্তি তো গণ অভ্যুত্থান করে না, জনগণই করে। ফলে জনগণ তো হাজির হয়ে গেছে ভাই 5 তারিখে। জনগণ তো ঐতিহাসিকভাবে যে লড়াইটা আমরা শুরু করেছি 72-এর পরে, আমরা নিজের দেশ নিজে গঠন করতে পারিনি। 72 সালের সংবিধান কেন আমরা চাই না, বাতিল করতে চাই, এটা খুব সিম্পল ব্যাপার। কারণ একটা দেশের জনগণ তার নিজের রাষ্ট্র নিজে গঠন করবে। আপনি গেছেন পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার জন্য, নির্বাচিত হয়েছেন 70-এ এলএফওর অধীনে, আপনি ফিরে এসে তাদেরকে বলতেছেন স্বাধীন বাংলাদেশের সংবিধান তারা প্রণয়ন করবে, এটা তো হয় না। ফলে আমি 1971-এ 72-এ 71-এর মুক্তিযুদ্ধে আমি আমার দেশ স্বাধীন করেছি। আমি একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে পৃথিবীতে হাজির হয়েছি। আমি নতুন। আমি এরপরে কী ছিলাম? আমি ইংরেজ আমলে লড়তেছিলাম পার্মানেন্ট সেটেলমেন্টের বিরুদ্ধে। আমার জমির অধিকার ছিল না। জমিদাররা, বিশেষ হিন্দু মহাজনরা আমাকে অত্যাচার করেছে।
সেই জমিদারি প্রথা আমি উৎখাত করেছি শের বাংলা ফজল হকের নেতৃত্বে, পরবর্তী মুসলিম লীগ এবং পরবর্তীকে আমরা কি 53 সালে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট, মানে আমি প্রথম জমির মালিক হলাম। তাহলে 47 গুরুত্বপূর্ণ ঘটনা। তো 47-এর ঘটনাতে আমি ভেবেছিলাম যে মুসলমান হিসেবে আমি একটা রাষ্ট্র বানাতে পারবো। তো মুসলমান হিসেবে রাষ্ট্র বানাতে পারি নাই। যখন বানাতে পারি আমি বুঝতে পারলাম যে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এরা আসলে জালিম। তো আমি তো দেখলাম আরে আমার তো জনগণ তাদের বিরাট লড়াই করেছে, কিন্তু সেই জনগণকে আপনি কী করলেন, আপনি তাকে তার যে ইসলামের যে ঐতিহাসিক যে ভূমিকা সেটাকে আপনি স্বীকার না করে, এমনকি আমরা স্বাধীনতার ঘোষণায় বললাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় সবই তো ইসলামের নীতি। তার সেই ইসলামী নীতিকে অস্বীকার করে আপনি কি ঢুকালেন, বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা, এগুলো ছিল না তো। এগুলো আমাদের এটা তো আমাদের এর আগের আন্দোলন তো কখনো এগুলো ছিল না। আপনি চাপিয়ে দিলেন যেহেতু আপনি দিল্লির আপনার চান, আপনি দিল্লির যে ইসলাম নির্মূল রাজনীতি তার অধীনতায় বাংলাদেশে নিতে চান। তো এই দেশের জনগণ তো লড়াই করলো তার বিরুদ্ধে। লড়াই করে আমরা এই এরশাদ বিরোধী আন্দোলনে পারলাম না, আমরা তত্ত্বাবধায়ক সরকারে গেলাম। এই প্রথম আমরা রাষ্ট্র গঠনের লড়াইতে জনগণিকার আবার হাজির হলাম। আগে ছিলাম নিজের ভূখণ্ড আবার পুনরুদ্ধার করা, যেহেতু আমাদেরকে এই পাকিস্তানের এসে দখলদার ছিল, দখলদার থেকে মুক্ত হয়েছি আমরা 71-এ। আর এবার আমার রাষ্ট্র গঠনের লড়াইতে ঢুকে পড়েছি, মানে আমরা বিশ্ব ইতিহাসে ঢুকলাম। কিন্তু এখানে পলিটিক্যাল পার্টিগুলোর পলিটিক্যাল পার্টিগুলোকে চোর ডাকাতের কথা বলছে না, এ নিয়ে আমি আলোচনা করতে আগ্রহী না। আমি আগ্রহ করতে আগ্রহী জনগণ নিয়ে কথা বলেন আপনি। হ্যাঁ, কিন্তু তারা তো এই রাষ্ট্র বলেন, সংস্কার বলেন, সংবিধান বলেন, তারা তো এখন এটা তো পাকিস্তানিরা বলেছিল। যদি এগুলো এখন আমাকে সেই লড়াই চলবে আমার অসুবিধা কি? আমি তো ঢুকেছি লড়াইতে, আমি তো ময়দানে ঢুকেছি। আপনি বলছেন কি গ্লোবাল চেস বোর্ড, তো চেস বোর্ডে তো আমি তো আসি, তো খেলতেছি, তো খেলা হোক না, নিশ্চয়ই অসুবিধা নেই। হ্যাঁ, জনগণই তো খেলছে, ডেফিনেট জনগণের পক্ষে তো আমরা খেলবো, আমরা তো ছেড়ে যাচ্ছি না। আপনি যদি মনে করেন যে ঠিক আছে যারা এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভুল আছে, হ্যাঁ স্বীকার করি, অবশ্যই ভুল আছে। কিন্তু এই যে তরুণ ছেলেগুলো বুলেট মাথায় নিয়ে অন্ধ হয়ে পঙ্গু হয়ে আমাকে এই বিশ্ব ইতিহাসে প্রবেশ করবার এই ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে, আমি তো ওদেরকে পথে ফেলে যেতে পারবো না, তাদেরকে আমি শাসন করবো। তাদের ভুল অবশ্যই আছে, তারা কি দুর্নীতি কোনো হ্যাঁ করেছে, তাদের ভুল আছে না, মেলা ভুল আছে, বললে আমি এখন বিরাট ফিরে দিতে পারবো। কিন্তু আমি হতাশ কেন হব? তাদেরকে আমি সঙ্গে রাখবো, তাদেরকে আমি রক্ষা করব, কিন্তু আমি তাদের বিরুদ্ধে কেন কথা বলবো? আমি তো একটা বড় কাজে ঢুকে পড়েছি, আমাদের দরজাই বন্ধ ছিল, ওরা তো দরজাটা খুলে দিয়েছে আমার। তা ওরা যখন আমার দরজা খুলে দিয়েছে তাহলে ও তো আমার মিত্র, ওকে আমি শাসন করতে পারি, আমার অধিকার আছে শাসন করবার। কিন্তু একই সঙ্গে ওকে ছাড়া তো আমি কিছু করতে পারবো না। কারণ সারা পৃথিবীতে এখন তরুণরাই তো আসবে, আমার একটা বয়স হয়ে গেছে, ফলে আমার তো একমাত্র ভরসা তরুণরা। মানে আপনি বলছেন যে যারা ভুল আছে, ভুল করেছে, পলিটিক্যালি ভুল করেছে, শেখ মুজিব করেনি, আমি একটু শেখ মুজিব, তার জন্য আমি বাংলাদেশ স্বাধীনতা অস্বীকার করবো। কিন্তু 24কে তো কখনো কখনো দাঁড় করানো হয়। কিন্তু কেন বলেন, আমি বুঝি না এই সাংবাদিককে নিয়ে আমার বড় অসুবিধা। কেন কিন্তু বলবেন? আপনি কি F-71 আগে আজকে ধরুন শেখ মুজিবের অবদান আপনি অস্বীকার করতে পারবেন? ইফ ইট অনেস্ট, সততা হলে। আমার সঙ্গে বদরুদ্দিন অমরের সঙ্গে একটা বিরাট ঝগড়া হয়েছে, আমি যেন মনে আছি। ওমর সাহেব সারাক্ষণ শেখ মুজিবকে নিন্দা করে। আমি বললাম শেখ মুজিব যদি 25শে মার্চের রাতে ধরা না দিতেন বাংলাদেশ স্বাধীন হতো না। খুব সিম্পল। তার শেখ মুজিব কি হোচিমিন ছিল? হোচিমিন তো ছিল না। উনি কি মাওসেতুং ছিলেন? উনি লিবারেল পলিটিক্স করেছেন। তার সঙ্গে কার সম্পর্ক? সিয়াটল সেন্টার সমর্থন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে শেখ মুজিব প্রধানমন্ত্রী হোক, তো শেখ মুজিব প্রধানমন্ত্রী হতে আমার তো কোনো অসুবিধা নেই। যদি একজন বাঙালি এই পাকিস্তানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হলো, এতে আমার এত জাতিবাদী আমার তো চাড়া দিয়ে ওঠে না। তখন আমাদের যে পজিশন তো ভিন্ন রকম ছিল। পাকিস্তানকে উপদেশ দিচ্ছে কি যে আমাদেরকে পুঁজিতান্ত্রিক উন্নয়নের পথে যেতে হবে। পুঁজিতান্ত্রিক উন্নয়ন মানে ইসলামাবাদ আমার কৃষিকে শোষণ করবে আর পশ্চিম পাকিস্তানকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করবে। ফলে আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। আর লড়াই করার দাবিটা কিছু শেখ মুজিবের প্রভিন্সিয়াল অটোনমি, তো শেখ মুজিব ঠিকই রাজনীতি করেছে, ভুল তো রাজনীতি করে না। আপনি তো কিছুতেই আজকে 6 দফার মুভমেন্ট থেকে শুধু শেখ মুজিব করেন, আপনি সিরাজুল খানে বাদ দিতে পারবেন? আপনি তো মনে আছে আমাদের সেই সময় আমরা যখন আমাদের সে আমলের লোক 60-তে, তাহলে তখন সবচেয়ে বেশি রাজনীতির দাপট কাদের? ছাত্র ইউনিয়ন, সিবিবির। এখানে সমস্ত যারা পশ্চিমবাংলার সন্ত্রাস আন্দোলন করতো তারা কমিউনিস্ট পার্টি তৈরি করেছেন। তারা আমাদেরকে শিখেছেন ডি ক্লাস হইতে হবে, কেমন ওই যে ঝোলা পাঞ্জাবি পড়তে হবে আর হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করতে হবে, এগুলো সেকুলারিজম শিখছি না আমরা। সে ভুলে যাবেন না এগুলো, এটা তো হিস্ট্রি। আচ্ছা ওকে, তো সেখান থেকে তার বিপরীতে আপনি দেখেন এই যে সিরাজুল খানের মতো একটা লোক এসে বুঝালো না জাতিবাদ গুরুত্বপূর্ণ। তাহলে সেই লড়াই করতে হলে
তার বক্তব্য কী ছিল, একটা জাতিবাদী পর্যায়ের ভেতর দিয়ে জনগণকে যেতে হবে। তাহলে শেখ মুজিবুর রহমান সিরাজ আলম খানের সৃষ্টি, 6 দফা থেকে শুরু করে আপনার ধরুন এই 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ তো আপনার সিরাজ আলম খান তাকে ট্রেনিং দিয়েছে কী কথা বলতে হবে, কোন বক্তব্য করতে হবে, আইনের ফাঁক করে কোথায় পড়া যাবে না। আমি যদি বলতে আমি আজকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তো তাকে তো ফাঁসিতে ঝুলে দিবে তখন। তাহলে এই যে পুরো কৌশলগত এবং রণনীতিগত পুরো জিনিসটা নিয়ে সিরাজ আলম খান বা এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, এইরকম একটা আওয়ামী লীগ লুটেরা, তখন লুটেরা ছিল, এদেরকে নিয়ে তো বাংলাদেশ স্বাধীন করতে পেরেছে। আমি শেখ মুজিবুর রহমান তো ডেফিনেটলি অন্তত 71 সাল পর্যন্ত, মুক্তিযুদ্ধ পর্যন্ত পলিটিক্যাল নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধ করেন নাই, ফাইন, মুক্তিযুদ্ধ করেন, একটা সীমাবদ্ধতা, অসুবিধা নাই, মানতে সমস্যাটা কি, কিন্তু তার ঐতিহাসিক অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন। আজকে আপনি শেরেবাংলা খানের ঐতিহাসিক অবদান অস্বীকার করতে পারবেন। আজকে আপনি সোহরাওয়ার্দীর যেই লড়াই ছিল সে আমলে, তা সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতে আপনি শেখ মুজিবের যে যোগ্য মর্যাদা, এটা আপনাকে দিতেই হবে। আমার জীবনে কোনো দিন আমি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলি নাই, এখনও বলবো না, কারণ শেখ মুজিব কখনোই বঙ্গবন্ধু ছিলেন না। বাংলাদেশে বঙ্গবন্ধু হওয়ার একমাত্র যোগ্য মানুষ ছিলেন শেরেবাংলা ফজলুল হক, যিনি দুইবার এই উভয় বাংলার তিনি কী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি একমাত্র বঙ্গবন্ধু। বাঙালি তো অর্ধেক বাঙালি না, আমি যদি বাঙালি হইতো পশ্চিমবাংলা হতো বাংলার অংশ, ঠিক না? তাহলে আমি যদি আজকে সত্যিকার অ্যান্টি কলোনিয়াল লড়াইটা করি, তাহলে অবশ্যই সিরাজ আলম খানের স্বপ্ন সঠিক কি, সুবে বাংলাকে উদ্ধার করতে হবে। সুবে বাংলা মানে কি আমাকে নতুন রাষ্ট্র বানাতে হবে তা না। এই অঞ্চলে, এই বদ্বীপ অঞ্চলে এই যে বিভিন্ন মানুষে, উড়িয়া বলেন কি বিহার বলেন কি আপনার আসাম বলেন কি পশ্চিমবাংলা বলেন কি উত্তর পূর্ব ভারত বলেন, তাদের মধ্যে সমমর্মিতা, একই সংস্কৃতি, একই রাজনৈতিক স্বপ্ন কী জন্য দরকার? কারণ ওই যে কর্পোরেট পুঁজিবাদ, তাকে যদি আমরা আজকে মোকাবেলা করতে চাই, এটা তো রাষ্ট্রচিন্তার মতোই একটা রাষ্ট্র। বলছি আপনাকে, খুব ইম্পর্টেন্ট, ভুল করি আমরা সবসময় এটা। কেন আমরা কি আঞ্চলিক সহযোগিতার ওখানে কী সমস্যা? আমার তো লড়াই তো কর্পোরেট পুঁজিবাদকে আপনার ঠেকানো, ঠেকে আমার এই অঞ্চলের উন্নয়ন তৈরি করা। পশ্চিমবাংলার উন্নয়ন কি আমার জন্য ক্ষতিকর? অবশ্যই আমার জন্য ইতিবাচক। আমি যদি গুজরাট থেকে লোকজন নিয়ে এসে বাংলাদেশে চাকরি দিতে পারি, তো পশ্চিমবাংলাতে বাংলা ভাষায় কথা বলে কী সমস্যা আমার? ওর সঙ্গে সাংস্কৃতিক তো ইতিহাস আছে আমার। পশ্চিমবাংলা থেকে শুধু তাই না, সেই হোসেন শাহর আমল থেকে আমরা বাংলা ভাষা করেছে ইসলামের আমলে, হোসেন শাহদের আমলে। তাহলে তো ওই যে ভারতের সঙ্গে যে করিডোর চলাফেরা, এগুলো তো সব ভাই না, মানে পশ্চিম বাংলার সঙ্গে করতে গেলে আমাকে এখন ভারতের সঙ্গেই করতে হবে। না, আমি তো তা বলি না। পশ্চিমবাংলার সঙ্গে ইকোনমিক আপনি সার্ক করেন না, সার্ক তো করেছেন। আমি তো পশ্চিম বাংলার নবজাগরণবাদী, মানে উচ্চ বর্ণের হিন্দুর বাঙালির সংস্কৃতিকে স্বীকার করি না। এটা ঐতিহাসিকভাবে নেসেসারি ছিল, কারণ তারাই 100 বছর ইংরেজি শিখেছে, আমার বাপদাদারা 100 বছর ইংরেজি শিখে নেয়, ফলে সে আমার চেয়ে আগে গেছে। ফলে আমাকে এখন এই ইংরেজি শিখে, আরও বিভিন্ন ভাষা শিখে, সংস্কৃতিমান হয়ে, দর্শন চর্চা করে, বিজ্ঞান চর্চা করে, বুদ্ধিভিত্তিক চর্চা করে আজকে পশ্চিমবাংলার সমান জায়গায় আসতে হতে হবে। তো পশ্চিমবাংলার সমান জায়গায় তো আমরা এখন আসি। পশ্চিমবাংলায় আপনি একজন বুদ্ধিজীবী দেখান যাদেরকে আপনি আমার সামনে এসে বসাতে পারবেন, বলেন না? নাই তো। তাহলে তো আমরা তো এই 72 সালের স্বাধীন হওয়ার পরে তো আমরা তো এটা হয়েছে কেন? কারণ আমাদের মধ্যে একটা স্পিরিট এসেছে। সেটা কি, ওই যেটাকে আপনি সিরাজ আলম খান বলতে জাতিবাদী স্পিরিট, যে তুমি সমাজতন্ত্র করো, যাই বলো, তোমাকে ওই জাতিবাদের ভেতর দিয়ে যাইতে হবে। কারণ লড়াইটা শুরু করে দিয়েছে সুভাষচন্দ্র বোস। কেন? তিনি বলেছেন, একটা আমি তাকে হিস্টোরিক্যালি সমালোচনা করে আমার সমস্যা নাই, যে কেন তিনি হিটলারের সঙ্গে দেখা করলেন, মুসলিম, ভালো, খুবই ভালো সমস্যা, সঠিক সমালোচনা। কিন্তু তিনি যে তত্ত্বটা দিয়েছেন, যদি ইংরেজ আমাকে দখল করে থাকে বাংলা, এত সমৃদ্ধ বাংলা, তাহলে ইংরেজের বিরুদ্ধে লড়াইটা তো আমাকে ইন্টেন্সিভলি জিততে হবে এবং পূর্ণভাবে তাকে উৎখাত করতে হবে। পূর্ণভাবে উৎখাত করতে তিনি কী বলছেন? কলোনিয়াল শাসনের যেসব স্ট্রাকচার, যেসব আইন, সমস্ত কিছু উৎখাত করতে হবে। এটা তো সিরাজ আলম খানের রাজনীতি, এটাকে তুমি যে আভ্যন্তরীণ উপনিবেশবাদ। তাহলে এটা তো আমি পারিনি, আমি এখনও করতে। আমি যদি এটা না করে থাকি, তাহলে সিরাজ আলম খানও পারেন না, ব্যর্থ। উনি যখন 15 দফা দিলেন শেখ মুজিবুর রহমানকে, শেখ মুজিব 15 দফা মানলেন না তো জাতীয় সরকারে, এই তো ফ্যাসিস্ট মুজিব হাজির হয়ে গেলেন। তাহলে হিস্টোরিটা দেখতে হবে না আমাকে? তারপরে তো আমি তাকে আইকন বানাইলেন, আমি তাকে মূর্তি বানাইলেন। আপনি তাকে সোনার মূর্তি দিয়ে খোদিত করে রাখলে কি তার মূর্তি ভাঙবে না? আপনি কি লেনিনের মূর্তি ভাঙা হয় না? আপনি কি ইরাকের সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙা না? এটা এমন কি ঘটনা ঘটেছে? এটা এমন কি ঘটনা ঘটেছে? তাদের কি শেখ মুজিব ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন রাবার দিয়ে? পারবেন না তো আপনি।
আমি তো ইতিহাসের প্রোডাক্ট, আমরা ইতিহাসের সন্তান না। তো আমার সেই গড়ে ওঠার ইতিহাসে কি শেখ মুজিব নাই, শের বাংলা নাই, সোহরাওয়ার্দী নাই, মাওলানা ভাসানী নাই? অবশ্যই আছে। তা অতএব সিরাজুল আলম খানও আছে। আমি তাকে ধারণ করে তো তাদের ভুলটা অতিক্রম করে আপনি অগ্রসর হয়ে যাবেন। তাহলে সেই দিক থেকে যদি তুমি তাকে জুলাই গণ অভ্যুত্থান ইমানসিপেটরি, এটা একটা অসাধারণ ঐতিহাসিক ঘটনা। এটা আমি সকলকে বিনয়ের সঙ্গে বলি। আগে আমরা এটা স্বীকার করি, তারপর তরুণ ছেলেদের আপনি নিন্দা করেন কি শায়েস্তা করেন কি গালি দেন, সমস্যা নেই আমার। কিন্তু তারা যে অসাধারণ কাজ করেছে, এই অসাধারণ কাজটা করার মতো ক্ষমতা বাংলাদেশের কারো ছিল না। ফলে আমরা যদি আজকে অন্যায়ভাবে সমালোচনা করি, এটা তো ঠিক না। ফলে জুলাই গণ অভ্যুত্থান অবশ্যই সফল, প্রথম কথা হচ্ছে তাই। কিন্তু আমাদের প্রত্যাশা, আমার প্রত্যাশা অনুযায়ী সফল হয় নাই। আজকে দিল্লিতে শেখ হাসিনার একটা প্রেস কনফারেন্স আছে এরকম শোনা যাচ্ছে, এবং সেটা নিয়ে ভারতের রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরাও এটা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন উনি এটা তাদের কোনো এখতিয়ার না। জি, এই 2 বছরের মধ্যে এসে এইটাকে আসলে কিভাবে আপনার ব্যাখ্যা? না, প্রথমত হচ্ছে যদি কূটনৈতিকভাবে দেখেন, শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস ভারতে কি এটা আমরা জানি না। তার বিরুদ্ধে ইতিমধ্যে একটা রায় প্রকাশিত হয়েছে, তিনি অপরাধী এবং তাকে শাস্তি রায় হয়েছে। তিনি আপিল করার তিনি পারবেন, সেটা ভিন্ন করছেন। তাহলে দিল্লি এখন একটা অপরাধীকে, সাজাপ্রাপ্ত অপরাধীকে জায়গা দিচ্ছে। ফার্স্ট, ইন্টারন্যাশনাল আইনে এটা তিনি পারেন না, যদি না নিশ্চিত হয় তারা যে তাকে এখানে আসলে তিনি বিচার ছাড়া তার মৃত্যুদণ্ড দেওয়া হবে, অথবা যদি তারা বলে মৃত্যুদণ্ডের অপরাধ শাস্তি দিয়েছি বলে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট আন্তর্জাতিকভাবে এখন গ্রহণযোগ্য নয়, ফলে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট নেবে আমরা তাকে ওখানে যেতে দেব না। এটা হতে পারে, যুক্তিসঙ্গত হতে পারে। কিন্তু তাকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া, এটা আমি এখন শিওর না। এটা আসলে যে আপনার দিল্লির যারা এখন নীতি নির্ধারক, তারা এত বড় ঝুঁকি নেবেন কিনা আফটার ককরোচ জনতা পার্টি হাজির হওয়ার পরে, এটা তারা আগে নিতে পারতেন। কিন্তু এখন এটা এত বড় জিনিস নেবেন কিনা আমি জানি না। হয়তোবা এটা শেখ হাসিনা ভারতের মধ্যে একটা সমর্থনের তৈরি করার একটা চেষ্টা করছেন, তো রাজনীতিটা থাকবে, তিনি চেষ্টা করবেন। ফলে আমি সেই দিকে দেখি, আমি পুরো তথ্য আমি একটু দু একদিন গেলে ধরতে পারবো আরও কংক্রিট মানে তথ্যটা পেলে। কিন্তু আমি মনে করি যে এটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না এখনো পর্যন্ত।